শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। জাহাজ এমভি আব্দুল্লাহকে এরই মধ্যে নোঙর করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়। 23 নাবিককে নিয়ে লাইটার জাহাজে করে আজ নেওয়া হবে চট্টগ্রামের KRSM জেটি সদরঘাটে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নাবিকদের বরণ করে নিতে কতটা প্রস্তুত KSRM কর্তৃপক্ষ, সবশেষ খবর আমাদের জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর যে এমভি আব্দুল্লাহ জাহাজ আছে সেই জাহাজের নাবিকরা আসছেন। কারণ গতকাল সন্ধ্যা 6:30টার দিকে সে এমভি আব্দুল্লাহ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছিল। সেখান থেকে আজ বিকেল নাগাদ আমরা যেটি জেনেছি KSRM এর যে জাহাজের মালিক পক্ষ KSRM তাদের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং এর একটি লাইটার জাহাজ করে জাহাজের যে নাবিকরা রয়েছে 23 জন নাবিক, সেই নাবিকদেরকে নিয়ে একটি লাইটার জাহাজ আজ বিকাল 3:30টা থেকে 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে KSRM এর যেটি রয়েছে সেটিতে প্রবেশ করবেন। সেখানে মূলত যারা নাবিক আছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করবেন KSRM কর্তৃপক্ষ। পাশাপাশি এইসব নাবিকদের স্বজনরাও সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা জেনেছি। এদিকে জাহাজ থেকে যে নাবিকরা আজকে চলে আসতেছেন সেই জাহাজে নতুন একটি নাবিকের দল পৌঁছাতে পেরেছেন বলে আমরা জেনেছি। তবে নাবিকদের এই আসার খবর আসলে উচ্ছ্বসিত পুরো চট্টগ্রাম, কারণ পাশাপাশি তাদের পরিবার স্বজনদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। জাহাজ জিম্মি হওয়ার পর আসলে পরিবারের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছিলেন। তারপরে দীর্ঘ 1 মাস ধ্যান করার পর নাবিকদের উদ্ধার করার পর তারা আসলে দেশে ফিরেছেন। সবাই সুস্থভাবে এবং নিরাপদে জাহাজ সহ দেশে ফিরে আসলে সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি জাহাজের মালিক পক্ষ থেকে শুরু করে নাবিকদের পরিবার তারা সবার কাছে দোয়া কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাদের সন্তানরা যে নিরাপদে দেশে ফিরছেন এটি তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। বিকাল 4টা নাগাদ যে নাবিকদের যে লাইটার জাহাজ নিয়ে নাবিকরা 23 জন নাবিক নিয়ে ফিরবেন, তারপর তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠান করবেন KSRM কর্তৃপক্ষ। সেখানে KSRM কর্তৃপক্ষ এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং তাদের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং সেখানেই তাদেরকে বরণ করে নেওয়া হবে। পাশাপাশি বরণ করে নেওয়ার পর তারা নিজ নিজ পরিবারের সাথে তাদের বাসায় ফিরবেন এবং তারা সেখানে ছুটি কাটাবেন, কারণ তারা জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন। পাশাপাশি তাদের উপর যে দখল গেছে সেটি কাটাতে তারা পরিবারের সাথে সময় কাটাবেন বলে আমরা জেনেছি। এবং তাদের সন্তানদেরকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন নাবিকদের পরিবার ইতিমধ্যে আসতে শুরু করেছে KSRM এর জেটিতে এবং KSRM কর্তৃপক্ষ এবং এসআর শিপিং কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে বলে আমরা জানতে পেরেছি নাবিকদের বরণ করে নেওয়ার জন্য। এই ছিল নাবিকদের বিষয় নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাহাজ এমভি আব্দুল্লাহ এর মধ্যে নোঙর করেছে কক্সবাজার কুতুবদিয়া। তাদেরকে বরণ করার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের আত্মীয় স্বজনেরা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। বেলা 12:30টায় ঘোষণা হবে বাংলাদেশ T20 বিশ্বকাপ দল। এ নিয়ে আরও জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। আর রিফাত, তাসকিনের ইনজুরির আপডেট কি? যুক্তরাষ্ট্রের বিমানে কারা কারা উঠবেন? 15 সদস্যের দলে কোনো চমক থাকছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে তাসকিনের যে ইনজুরির আপডেটটার কি খবর, তাসকিনের ইনজুরির আপডেট যদি আপনাকে বলতে চাই যে আজ আমি প্রধান চিকিৎসক যে বিসিবি যে প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাসকিনের যে ইনজুরি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হালকা একটা চির ধরা পড়েছে হাড়ে। সেক্ষেত্রে তার এই ইনজুরি থেকে ফিরতে মিনিমাম 4 থেকে 5 সপ্তাহ লাগতে পারে, কিংবা আরও কমও লাগতে পারে, 21 দিন কিংবা তারও একটু বেশি লাগতে পারে। সো সেখান থেকে বলা যায় যে তাসকিনে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজটা খেলবে বাংলা বিশ্বকাপের আগে সেটা একদমই অনিশ্চিত বলতে একদম রুলড আউট হয়ে গেছে বলা যায়। আর আরেকটি বিষয় জানিয়ে রেখে যে আগামী 18 তারিখে আমেরিকায় একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। বিসিবির যে চিকিৎসক তিনি আমাকে জানিয়েছেন এখন যদি আর 18 তারিখে তাসকিন যদি ডাক্তার দেখান সেক্ষেত্রে কিন্তু তিনি দলের সাথে যাবেন না দল থেকে বের হয়ে তিনি ব্যক্তিগতভাবে যাবেন, সেটা একটা প্রশ্ন রয়ে গেছে। সেক্ষেত্রে একটা চিন্তা জায়গা রয়ে গেছে তাসকিন কি বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না, এবং তাসকিন সুস্থ হতে কত সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের যে
তিনি দেখাবেন, যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেখান থেকে হয়তো বা একটা ভালো আর কোনো আপডেট সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে একটা নির্বাচকের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে তিনি কি আসলে দলে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে একটা হয়তো বা গতকাল থেকে একটা যে আলাপ হচ্ছে যে বিশ্বকাপ দলে এরা, কারণ এর আগে 2019 সালে কিন্তু তাসকিন ইনজুরিতে পরেই কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন, এবারও একটা সেই সংখ্যা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের যে বিশ্বকাপ শুরু হতে কিন্তু আরও হাতে 20 দিনের মতো সময় রয়েছে। যত দ্রুত সম্ভব তাসকিনকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মেডিকেল বিভাগ তার পক্ষ থেকে। এখান থেকে বলা যায় যে একটা তাসকিনের দলে থাকা এবং না থাকা নিয়ে এখন পর্যন্ত কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে। আর একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে জিম্বাবুয়ের বিপক্ষে যে সর্বশেষ টি-20 খেলেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ হেরেছে 8 উইকেটে বড় ব্যবধানে, সেখানে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু খরুচে বোলিং করেছেন, প্লাস তার যে বোলিং ফিটনেস নিয়ে কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যায়। এখান থেকে আমরা কিন্তু একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে হয়তোবা সাইফুদ্দিনকে হয়তোবা নাও হয়তোবা বিশ্বকাপ দলে থাকতেও পারে, নাও থাকতে পারে, এই একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সো এটা নিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ, কারণ বেলা 12:30টাতে কিন্তু প্রধান নির্বাচক কিন্তু বিশ্বকাপ যে দলটা রয়েছে সেই বিশ্বকাপ দল ঘোষণা করবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ দল কিন্তু আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল মধ্যরাতে কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে অর্থাৎ বিশ্বকাপ খেলতে। সেখান থেকে যেহেতু আগামী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী 8 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর আগামী 10 তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এরপর তৃতীয় যে ম্যাচটা আছে গ্রুপ পর্বে সেটা আগামী 13 তারিখ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং সর্বশেষ যে গ্রুপ পর্ব ম্যাচটা সেটা খেলবে আগামী 17 তারিখে নেপালের বিপক্ষে। সো বাংলাদেশ দলের যে বিশ্বকাপ যে স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু অনেকটা জিম্বাবুয়ের যে স্কোয়াড রয়েছে সেখান থেকে হয়তোবা হালকা 2-1টি পরিবর্তন আসতে পারে, এটা নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া কিন্তু দলে ওপেনিংয়ের কথা যদি বলি, লিটন দাস রয়েছেন, তানজিদ তামিম এবং সৌম্য সরকার যাবেন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তারা কিন্তু নিশ্চিতভাবে থেকে যাচ্ছেন দলের সাথে। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ এবং এরপরে পেস বোলিং বিভাগে শরীফুল এবং মুস্তাফিজ কিন্তু থেকে যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তাসকিন যদি শেষ মুহূর্তে দলের সাথে যেতে না পায়, তবে তানজিম সাকিবের ভাগ্য অনেকটা খুলে যেতে পারে, সেক্ষেত্রে দলের পেসার হিসেবে কিন্তু তানজিম সাকিব যেতে পারে। তো সবকিছু মিলিয়ে বিশ্বকাপ দলটা যে কেমন হবে হয়তো আর কিছুক্ষণ পর আমরা উত্তরটা জানতে পারবো। জানতে পারলে হয়তো বা তখন একটা ভালো বিশ্বকাপ কেমন হয় সেটা একটা বিস্তারিত একটা তথ্য আপনাকে জানাতে পারবো। সো দেখা যাক যে কিছুক্ষণ পর বিশ্বকাপ দলটা ঘোষণা করবে, দলটা কেমন হয় সেটা অপেক্ষা আমরা করছি। সে পর্যন্ত যখন দল ঘোষণা করবে তখন পরবর্তী আপডেট জানিয়ে দেবো। জেসিকা। রিফাত, আপনাকেও ধন্যবাদ, আমরা অপেক্ষায় রইলাম। দর্শক, বিসিবি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিফাত আঞ্জুম। দেখছেন দেশ জনপদ লাইভ। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। আয়ের ব্যয়ের হিসাবে মেলাতে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আমিষের বাজারে কেন এত অস্থিরতা, কি বলছেন ক্রেতারা? জি জেসিকা, যেমনটি বলছিলেন যে আমিষের বাজারে যে অস্থিরতা সেটি গত এক সপ্তাহ যাবৎ এই অস্থিরতা বিরাজমান করছে এই বাজারে। তবে এখানকার যে খুচরা ব্যবসায়ীরা আমাদের বলছেন যে এপ্রিল মাসের যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের কারণে মূলত প্রান্তিক পর্যায়ে যে পোল্ট্রি ফার্ম এবং খামারিরা রয়েছেন সেই খামারে বেশ কিছু মুরগি থেকে শুরু করে ডিম এই ধরনের জিনিস নষ্ট হয়েছে, যার দরুন বাজারে এর একটি প্রভাব পড়তে শুরু করেছে। তবে আমরা বেশ কিছু ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে বাজার মনিটরিং সেল গঠন করার তাগিদ তাদের বরাবরের মতোই জানাচ্ছেন। তবে আজকের বাজারে মুরগির দাম কিছুটা কমেছে, যা গতকালকেও যে মুরগি 240 থেকে 230 টাকায় বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 210 থেকে 220 টাকা। তবে ডিমের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, ডিমও
গত এক সপ্তাহ যাবত কিন্তু 140 থেকে 50 টাকা বিক্রি করা হচ্ছে, সেটি 5 টাকা কমিয়ে আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 145 টাকায়। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দেই যে সকাল থেকে কিন্তু বিক্রেতারা তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসে আছেন ক্রেতাদের জন্য। আর ক্রেতারা কিন্তু বরাবরের মতোই যে বাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দেই যে শুধুমাত্র আমিষ জাতীয় যে পণ্য, সেই পণ্যের অস্থিরতা নয়, বরং এর সাথেও নতুন করে আবার যুক্ত হচ্ছে যে সবজি যে পণ্য, সবজি পণ্যের দামও কিন্তু বেশ চড়া। আমরা সকালবেলা বেশ কয়েকটি বাজারে ঘুরেছি, সবজির বাজারেও গিয়েছিলাম এবং মৎস্য জাতীয় পণ্যের বাজারেও গিয়েছি। সেইখানে আমরা জানতে পেরেছি যে আজকের বাজারেও যে সবজিগুলো বিক্রি করা হচ্ছে তাও কিন্তু বেশ চড়া বলা চলে। 50-এর নিচে কিন্তু তেমন কোনো সবজি নেই বলা যায়। তবে 50-এর ঊর্ধ্বে এবং 100-র ঘর ছুঁয়েছে এমনও কিছু সবজি রয়েছে। যেমন আমি যদি আপনাকে একটু জানাই যে বেগুনের কেজি আজকের বাজারেও কিন্তু 90 থেকে 100 টাকা মান ভেদে এবং আকার ভেদে হাঁকানো হচ্ছে। এবং কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে, সেই কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 120 থেকে 150 টাকা পর্যন্ত। তবে আমরা এই দাম বৃদ্ধি প্রসঙ্গে বিক্রেতারা আমাদেরকে বরাবরের মতোই জানাচ্ছেন যে ফসলি জমিতে এবং সবজির যে ফসলি জমি, সেই ফসলি জমিতে এপ্রিল মাসের যে তাপপ্রবাহ ছিল এবং খরা ছিল, সেই কারণেই মূলত কিছু সবজি বিনষ্ট হয়েছে, যার দরুন এই ধরনের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিক্রেতারা বলছেন যে এদের এই ধরনের দামের সাথে, এই ধরনের দাম বৃদ্ধির কারণে তারা আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যতা সেটি কিন্তু তারা মিলাতে পারছে না। তবে আমরা কথা বলেছিলাম যে বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু ক্রেতাদের সমাগম তাদের পর্যাপ্ত রয়েছে এবং বাজারের চাহিদা অনুযায়ী ভিত্তি করে কিন্তু এই পণ্যের যোগান যদি চাহিদা অনুযায়ী থাকে তাহলে মূলত হচ্ছে এই দামগুলো কমে আসবে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিই যে আমরা ইতিপূর্বে ভোক্তা অধিকারের মহাপরিচালকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা এই ধরনের বাজারের সাথে, বাজার সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের একটি লিস্ট কিন্তু তারা তৈরি করেছে এবং সেটির উপর ভিত্তি করে তিনি আমাদেরকে গতকালকে জানিয়েছেন যে তেজগাঁয়ের যে আমিষ জাতীয় পণ্য যে ডিম মালিক সমিতি রয়েছে, তাদের বিরুদ্ধে একটি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে বাজার কেন্দ্রিক, সেই সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যদি একসাথে সম্মিলিতভাবে কাজ করে হয়তো এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। ভোক্তার মহাপরিচালক আমাদের এটি জানিয়েছেন। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিই যে ঠিক একই ভাষ্য উঠে এসেছে যে ক্রেতারা আসছেন, সাধারণ ভোক্তারা আসছেন, ভোক্তাদের মাঝে ভোক্তারা বলছেন যে বাজারে সঠিকভাবে যদি মনিটরিং করা সম্ভব হয় তাহলে হয়তো বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফজলে আদিত্য। বেড়েছে সব ধরনের মশলার দামও। মশলার বাজার পরিস্থিতি জানাতে এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিকুল, রংপুরের বাজারের অবস্থা এখন কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আর কিছুদিন পরেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহাকে ঘিরে প্রতিটি মুসলিম সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে বাড়তি মশলার প্রয়োজন হয়। এই মশলার প্রয়োজনকে ঘিরে হঠাৎ করে গেল সপ্তাহ থেকে রংপুরের বাজারে মশলার দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের নবাবগঞ্জ গুদরি বাজার এলাকায়। এই বাজারটি পাইকারি বাজার হিসেবেই পরিচিত। আমরা এখানে সকালে এসেছি, আমরা যারা এখানকার ক্রেতা এবং বিক্রেতা আমরা তাদের সঙ্গে কথা বলেছি, একাধিক জনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে গত এক সপ্তাহ ধরেই মশলার বিভিন্ন ধরনের যে মশলা রয়েছে সেই মশলার বাজারটা হঠাৎ করেই বেড়ে গেছে। আমরা কথা বলেছি এখানকার বেশ কয়েকজন পাইকারি বিক্রেতাদের সঙ্গে। তিনি বলেছেন যে এখানে যে ছোট এলাচ এখন আগে ছিল, গত এক সপ্তাহ আগে ছিল 2200 টাকা, সেটি এখন 3000 টাকায় বিক্রি হচ্ছে। এখানে
পাটনা জিরা, অর্থাৎ ইন্ডিয়া থেকে যে জিরাটি আসে সেই পাটনা জিরা, সেটি গত সপ্তাহে ছিল 600 টাকা। সে জিরা এখন 700 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় এলাচ সেটি বিক্রি হচ্ছে গত এক সপ্তাহ আগে 22 থেকে 2300 টাকা বিক্রি হয়েছিল, এখন সেটি 25 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দারচিনি এবং লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া, অর্থাৎ যেসব মশলার উপকরণ রয়েছে সব কিছুরই দাম বেড়ে গেছে। কেন বেড়ে গেছে এরকমটা আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে ডলারের দাম বেড়ে গেছে। এই ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেই বিভিন্ন যারা আমদানিকারক রয়েছে, এজেন্ট রয়েছে, তারা দামটা বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এই ঈদকে ঘিরে যে একটা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটটা অনেকটা তৎপর হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতারা। এখানকার যারা ক্রেতা রয়েছেন, খুচরা পর্যায়ে যারা ক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে বাজার মনিটরিং খুবই প্রয়োজন, বাজার মনিটরিং হলে হয়তো বা এর মশলার দামটা কিছুটা হলেও কমে যাবে। আমরা এই নিয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই একজন মশলার পাইকারি বিক্রেতা। আমরা তার কাছেই জানতে চাই যে কেন হঠাৎ করে এই মশলার দামটা বেড়ে গেল। আসসালামু আলাইকুম। মশলার দামটা আসলে স্বাভাবিকত যে বিগত এক সপ্তাহ আগে আপনার যে দামটা ছিল সেই দাম থেকেই এখন প্রতি কেজিতে আপনার 60-70 টাকা 100 টাকা বেড়েছে। এর কারণটা হলো গত বুধবারে আপনার ডলারে প্রতি 60 টাকা বাংলাদেশ ব্যাংক এটা নির্ধারণ করেছেন। তো নির্ধারণ করাতে যখন যারা ইম্পোর্টার আছে চট্টগ্রামে, ঢাকায় বিভিন্ন পয়েন্টে, এনারা ওটাকে আপনার যোগ করছে যে ডলারের দাম, ভ্যাটের দাম নিয়ন্ত্রণ হিসেবে আপনার প্রতি কেজিতে শতকরা যদি 60 টাকা বাড়ে তাহলে 400 টাকার মাল অলরেডি 28 টাকা, 30 টাকা, 50 টাকা এইভাবে বাড়তে পারে। তো এই জিনিসটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় অথবা আপনার যদি বাংলাদেশ সরকার যদি সে কত টাকা সে এলসি করলো, তার এলসিটা কততে পড়লো, এটা আপনার বর্ডারে যখন আপনার কাস্টম করে নিয়ন্ত্রণ করে তখন সে নির্ধারণ করতে পারে। এখান থেকে আপনার যে জায়গায় ইম্পোর্ট হবে সেই জায়গা থেকে নির্ধারণ করতে পারে। আমরা মনে করেন ইম্পোর্টারের কাছ থেকে আপনার যদি একটা মাল 700 টাকা কিনি, 710 টাকা আমাদের কস্টিং যাচ্ছে বাড়া, আমরা 720 টাকা বিক্রি করি, 30 টাকা বিক্রি করি। তো আমাদের এখানে যেমন গত বছরে জিরা 1000 টাকা ছিল, এই বছর আপনার 600 টাকাতে নেমে গেছে। তো 600 টাকাতে নামে যাওয়াতে আমরা কম দামে পাচ্ছি, কম দামে ক্রেতাদেরকে দিতে পারতেছি। আপনার আমাদের কাছে এখানে মধ্যে 1000 টাকা হইলো 5 টাকা লাভ, আর 500 টাকা হইলো 5 টাকা লাভ। আমাদের নিয়ম হইলো এটা। এখন এটা সরকারে যদি মনে করেন যারা এলসি করতেছে, ইম্পোর্ট করতেছে, সে আগে কত ডলারে করলো, এখন কত ডলারেতে সে আনতেছে, এটা নিয়ন্ত্রণ করার আপনার ভোক্তাদের সিস্টেম হইলো এলসি এলাদের কাছে আপনার সেই কপিওটা চাওয়া। আমরা যদি মনে করেন ওরা আমাদেরকে কম দাম দিবে, যারা এলসি করতেছে চট্টগ্রামে, ঢাকায়, আপনার বগুড়ায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন আপনার যেমন ইন্ডিয়াটা থেকে জিরাটা আসে, ফট করে 1000 থেকে আপনার 500 টাকা 600 টাকা নেমে গেছে, আমরা কমে বিক্রি করলাম। আর এখন যদি তাই হয় তাহলে যে আপনি শুনছিলেন যে আমরা একজন এখানকার যে মশলা পাইকারি বিক্রেতা তার সঙ্গে কথা বলছিলাম। এখানকার যারা ক্রেতা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। বাজার এই মশলার বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের অভিযান খুবই জরুরি বলে তারা মনে করছেন। জেসিকা, এই ছিল রংপুর থেকে মশলার বাজারের সর্বশেষ খবর। আর রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সব পণ্যের মতো বেড়েছে মশলার দামও, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। কুষ্টিয়ার বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। এই নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। আর তিতাস, কোন কোন ধরনের চালের দাম বেড়েছে? ধন্যবাদ জেসিকা। আসলে চালের বাজারের কোনো স্বস্তির খবর নেই। অর্থাৎ এখন বোরোর ভরা মৌসুম চলছে, মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধানের চালও বাজারে উঠেছে, তবুও কিন্তু চালের দাম কমার কোনো সুখবর আমাদের কাছে নেই, বা চালের দাম কমেনি, বরঞ্চ সব ধরনের চালই বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার, পৌর বাজার। এই বাজারের আজকের যদি আপনাকে আমি বাজার দর জানাই, যেমন কুষ্টিয়ায় মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে।
দরে, কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল অর্থাৎ সর্বনিম্ন যে চাল সেটি বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে বোরোর ভরা মৌসুমেও কিন্তু চালের বাজার চড়াই রয়েছে, দীর্ঘদিন ধরে এই চড়া ভাবেই রয়েছে। এতে কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। এক কথায় আমরা বলতে পারি যে এই যে চালের বাজার যেন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না। অর্থাৎ সরকার চাল কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিকরা রয়েছে সেই মিলগুলোতে অভিযান পরিচালনা করেছে, বাজার রেট বেঁধে দিয়েছে, তারপরেও কিন্তু চালের দাম নিয়ন্ত্রণ করা যায়নি। আর এ নিয়ে কিন্তু ভোক্তাদের মাঝে একটি ক্ষোভ প্রকাশ করছে ভোক্তারা। তারা বলছে যে আসলে এই যে দীর্ঘদিন ধরে সরকারের নানামুখী পদক্ষেপের পরেও কিন্তু কোনোভাবেই দাম কমছে না, এবং এখন কিন্তু মৌসুম চলছে অর্থাৎ বোরো ধান কাটার। মৌসুমেও যদি চালের দাম না কমে তাহলে কিন্তু চালের দাম এই মৌসুম শেষে আবার বাড়তে পারে। আমার সাথে একজন ভোক্তা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখন তো বোরোর মৌসুম, নতুন ধান উঠেছে এবং নতুন চালও বাজারে উঠছে, আসলে দাম কমছে না, এই বিষয়ে আসলে আপনাদের মতামত? আসলে আমরা তো নিম্ন আয়ের মানুষ, আমরা তো চাইবো যে চাউলের দামটা, বিশেষ করে চাউলের দামটা একটু কম থাকুক। আসলে এই বড় বড় মিলাররা এগুলো আপনার ধান একটা কৃত্রিম সংকট করে, এই সংকট করে এরা বাজারটা বৃদ্ধি করে আসলে। আর এই যে সিন্ডিকেট কথাটা না ভাঙতে পারলে আমার মনে হয় বাংলাদেশের চাউলের বাজার কমবে না। যেমনটি শুনছিলেন আসলে ভোক্তাদের, এই যে মিল মালিকদের দীর্ঘদিনের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু যদি না ভাঙা যায় তাহলে কিন্তু কোনোভাবে চালের দাম কমবে না, তাদের এমনটি মতামত। আর এই বিষয়ে আমি যারা এই বাজারের খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে তারাও জানে যে আসলে এই ভরা মৌসুম আসলেই চালের দাম কমে, কিন্তু এবার কেন কমছে না তারা কিন্তু জানে না। তারা বলছে যে আসলে আমরা জানি যে এই মৌসুমে চালের দাম কমার কথা, কিন্তু এবছর একেবারে ব্যতিক্রম, কোনো ধরনের কোনো চালের দাম কমার কিন্তু কোনো লক্ষণ তারা দেখছে না। তারা বলছে মিল গেট থেকে তারা যে দামে চাল কিনছে সেই দামে কিন্তু তারা বেচছে। আর এদিকে আমি কুষ্টিয়ার যারা বড় বড় মিল মালিক তাদের সাথে কথা বলেছি, বড় বড় যে মিল মালিক তারা বলছে যে এখন পর্যন্ত পুরোপুরি ধান উঠেনি, এবং যা ধান উঠেছে তাও কিন্তু বাজার চড়া, তাই কোনোভাবেই তারা দাম কমাতে পারছে না। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, আসলে দীর্ঘদিন ধরে এই যে কুষ্টিয়ার চালের বাজারে যে অস্থিরতা সেটি যেন কোনোভাবেই কাটছে না। তাই সাধারণ যারা ভোক্তা তাদের দাবি যে শক্ত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এবং মিলগুলোতে অভিযান চালানোর মাধ্যমে চালের যে সিন্ডিকেট রয়েছে সেটি ভেঙে দেওয়া হোক। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সব ধরনের চালের দাম বেড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দেখছেন দেশ জনপদ লাইভ। জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সঞ্জু রায়, পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিম এবং শেরপুর থেকে রফিক মজিদ। আমরা শুরুতেই যাচ্ছি বগুড়ায় সঞ্জু রায়ের কাছে। আর সঞ্জু, প্রচারণা কেমন চলছে, কেমন জমে উঠেছে, আর ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, সারা দেশে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া এবং প্রথম ধাপের নির্বাচন শেষে কিন্তু এবার জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। আগামী 21শে মে এই দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বগুড়ায় দ্বিতীয় ধাপে এবার কিন্তু কাহালু, দুপচাঁচি এবং আদমদিঘি এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়ার কাহালু উপজেলায়। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং 1,92,000 ভোটারের এই উপজেলায় ভোটারদের কিন্তু এই স্বল্প সময়ে মন জোগানোর জন্য প্রার্থীরা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। আমি আজকে দাঁড়িয়ে আছি মালঞ্চা স্ট্যান্ডে। এখানে প্রচারণা চালাচ্ছেন আনারস প্রতীকের প্রার্থী, তরুণ প্রার্থী আল হাসিবুল হাসান সুরুজ। তিনি কিন্তু সদ্য সাবেক চেয়ারম্যানও ছিলেন। আমরা একটু সরাসরি কথা বলবো তার সাথে যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশী? আমি জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশী, কারণ আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। আমি কাহালু উপজেলার ব্যাপক উন্নয়ন করেছি। অন্তত আপনার রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে দেখবেন যে কাহালু উপজেলাতে প্রায় বিভিন্ন জায়গায় আমি বিশ্রামাগার, যাত্রী ছাউনি, মাচাং থেকে শুরু করে বিভিন্ন ওয়াশ ব্লক, হলরুম, ক্লাসরুম, এমনকি মসজিদ, মাদ্রাসা, মন্দির, সকল জায়গায় আমি অনুদান পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এবং কাহালুবাসী মনে করে যে আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, যে কারণে আমি সবসময় দল মত
সকল শ্রেণীর ভালোবাসা নিয়ে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমি অবশ্যই চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমি কাল উপজেলাকে এগিয়ে নিয়ে যাবো, এটা আমার প্রত্যাশা। জনাব সুরুজ, আপনাকে ধন্যবাদ। জেসিকা, এখানে একটি মজার বিষয়, সুরুজের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে এই উপজেলায়, তারা কিন্তু একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আরেকজন জেলা আওয়ামী লীগের সদস্য। তবে কাহালুর সাধারণ মানুষ মনে করেন তারুণ্যের শক্তির সাথে কিন্তু এবার এই কাহালুতে প্রতিযোগিতা হবে এই সুরুজের যিনি বাবা, তার কিন্তু সহযাত্রীদের। এবং এই রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু আওয়ামী লীগও বলছে যে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সৌন্দর্যমূলক করার জন্য লড়াই কিন্তু এবার আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা কর্মীদের সাথে। তবে এই উপজেলায় যেটি সাধারণ মানুষের পরিসংখ্যান, সদ্য সাবেক চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজের জনপ্রিয়তায় কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করেছি আমরা। এবং রিটার্নিং অফিসার যেটি বলছেন, সুষ্ঠুভাবে শুধু কাহালুই নয়, বগুড়ার যে তিনটি উপজেলাতে দ্বিতীয় ধাপে তারা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবেন। জেসিকা, বগুড়ার কাহালু মালঞ্চাই স্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর নিয়ে আমার কাছে এটাই ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। একই বিষয় জানাতে এবার আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে রয়েছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, প্রচারণা কতটুকু জমে উঠেছে? ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন? সার্বিক পরিবেশ আপনার চোখে কেমন লাগছে? ধন্যবাদ জেসিকা। যেমনটা আপনি বলেছিলেন, আপনি জানেন যে পটুয়াখালী দ্বিতীয় ধাপের নির্বাচন, উপজেলা নির্বাচন শুরু হয়েছে পটুয়াখালীর গলাচিপা, দশমিন এবং বাউফল। এই তিন উপজেলায় কিন্তু আগামী 21 তারিখ নির্বাচন আপনার অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি যদি এখন বাউফলে যদি দেখায় যে বাউফল এখন বর্তমান যে উপজেলার চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আলহাজ আব্দুল মোতালেব হাওলাদার, উনি কিন্তু গণসংযোগ করছেন এবং তার গণসংযোগে প্রচুর লোক দেখা যাচ্ছে। আমি একটু তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনার এই নির্বাচনে আপনার কোনো বাধার প্রতিরক্ষার সম্মুখীন হচ্ছেন কিনা, বা কি ধরনের আপনি আশ্বাস পাচ্ছেন এবং ভোটের ব্যাপারে কতটুকু জয় আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদের এই এলাকার নির্বাচন 21 মে। তো আমরা বর্তমানের যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত ভালো। ইতিমধ্যে কোনো রকম কোনো বিশৃঙ্খল হয় নাই। তবে আগামী দিনে কি হবে তা বলা যায় না। তবে আমাদের এই নির্বাচনী এলাকার যিনি জাতীয় সংসদ সদস্য, তিনি এই সরকার বা নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ তিনি উপেক্ষা করে তিনি এখানে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি এই ঈদের পরপরই তিনি তার নামে ঈদ পুনর্মিলনীর নামে তিনি বিভিন্ন এলাকায় তিনি সভা করেছেন এবং প্রার্থীর পক্ষে তিনি জনমত সংগ্রহ করেছেন। পরপরই তিনি আবার এই এলাকায় এসেছেন। গতকালকে গিয়েছেন, বেশ কয়েকদিন তিনি ছিলেন আওয়ামী লীগের কার্যালয় এবং যেটা জনতা ভবন নামে পরিচিত, সেখানে তিনি অবস্থান করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সেখানে নিয়ে তিনি এই নির্বাচনী আনারস মার্কার পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেক্ষেত্রে আমরা মনে করি যে বাউফল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন আছে, যেমন চন্দ্রদ্বীপ ইউনিয়ন এবং কালাইয়া ইউনিয়ন এবং নাজিরপুর ইউনিয়ন। কালাইয়া এবং চন্দ্রদ্বীপ এই দুই ইউনিয়নে তার ভাইয়ের ছেলেরা চেয়ারম্যান, সেই কারণে, এবং নাজিরপুর ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন এলাকা আছে, কালাইয়ার পার্শ্বের কিছু সেন্টার আছে, এই সেন্টারগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এবং আমরা মনে করি যে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আহ্বান জানাবো সকল সেন্টারই যেন এই পর্যাপ্ত ফোর্স থাকে এবং বিশেষ করে কালাইয়া, চন্দ্রদ্বীপ এবং নাজিরপুর এই তিনটে ইউনিয়নে যাতে মানে প্রশাসন খুব নজর দেয়, যাতে এখানে এমপি সাহেব কোনো রকম হস্তক্ষেপ করতে না পারে। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে এমপি সাহেব আছেন তাকে যেন এই কর্মকাণ্ড থেকে বিরত রাখেন, সেই ব্যাপারে যেন পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ আপনাকে। শুনলেন অবস্থা আছেন, কিন্তু সে প্রশাসন কামনা করছেন। এখানে কিন্তু 4জন প্রার্থী এবং 2জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং 2জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতেছেন। এই ছিল বাউফল উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জেসিকা। সাইদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি শেরপুরে। সেখানে রয়েছেন সহকর্মী রফিক মজিদ। রফিক, নির্বাচনী প্রচারণা
কেমন দেখছেন? আর প্রার্থীরা বিভিন্ন ধরনের নিশ্চয় আশ্বাস দিয়ে আসছেন, তো সাধারণ জনগণ কি বলছেন? সার্বিক পরিবেশ আপনার কেমন লাগছে? ধন্যবাদ জেসিকা। যেমনটি বললেন যে আমাদের শেরপুরে যে দ্বিতীয় দফা নির্বাচন আগামী 21 তারিখ অনুষ্ঠিত হবে। আমি এখন আছি নালিতাবাড়ি উপজেলা পৌর এলাকায়। এখন এই এলাকার যে ভোটার এবং যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, এবং আমি যদি একটু দেখাই যে এই উপজেলা শহরে বিভিন্ন ঝোলানো অবস্থায় পোস্টার এবং লিফটি বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে, এবং ভোটাররা কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এবং প্রার্থীরাও কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে। আমি একটি জিনিস জানিয়ে রাখি, এই নালিতাবাড়ি উপজেলায় 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে 2,89,000 ভোট রয়েছে। এর মধ্যে প্রার্থী হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা প্রাইজ চেয়ারম্যান পদে 4 জন করে মোট 12 জন প্রার্থী রয়েছে। সবচেয়ে আরেকটি বিষয় রয়েছে যেটা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু একজন মহিলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এছাড়াও আরও 2 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তারা আদিবাসী নারী। তারাও কিন্তু এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তো বর্তমানে যে সময়টা এটা হচ্ছে এখন ধান কাটার মৌসুম, যে কারণে সাধারণ মানুষ কিন্তু দিনের বেলা মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে প্রার্থীরা কিন্তু দিনের বেলার চেয়ে সন্ধ্যার পরে সেই নিজ নিজ এলাকায় এবং বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রামে গঞ্জে হাট বাজারে তারা চষে বেড়াচ্ছে, এবং নির্বাচনের মূল যে প্রচারণার জমজমাট সেটা কিন্তু সন্ধ্যার পরেই হয়। তারপরেও দিনের বেলা দুপুরের পর থেকে প্রার্থীর একটু সরব হয়। আমি যে এখন পৌরসভার মধ্যে যে আছে নালিতাবাড়ি পৌরসভা, এখানে কিছু আমি ভোটার আছে, আমি একজন ভোটারের সাথে কথা বলবো। আপনি কেমন প্রার্থী যে ভোট দেবেন কি মনে করছেন? ভোটার প্রার্থীরা কেমন আশ্বাস দিচ্ছে, কি ভাবছেন আপনি? এখন নালিতাবাড়ি উপজেলা নির্বাচন আটকে হয়েছে 4 জন, 3 জন হলো পুরুষ আর 1 জন হলো মহিলা। তা আমরা পুরুষরাই আমরা পছন্দ করি, যেহেতু পুরুষ বিভিন্ন জায়গা যাইতে পারবে, ভোটারদের কাছে যাইতেছে, সহযোগিতা প্রতিশ্রুতি দিতেছে, এবং যে ব্যক্তি সহযোগিতা দিতে চাইতেছে, যেমন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন মন্দির, গির্জা এবং বিভিন্ন সভা, গরিব বেচারা অসুখ চিকিৎসা, বিয়া শাদীর ব্যাপারে সহযোগিতা যে ব্যক্তি 5 বছর করে আসছে তারই আমরা পছন্দ করি, এবং সে ভোটারদের কাছে বাড়ি বাড়ি ঘরে ঘরে উনি যাইতেছে। আমি পৌরসভার ভোটার, 2 নং ওয়ার্ডের ভোটার। আমরা পৌরসভাবাসী আমরা ওই ব্যক্তিকেই চাই যে ব্যক্তি সবার সাথে কথা বলতে পারে, ভোটাররা কথা বলতে পারবে, ওই প্রার্থী আমরা চাইতেছি যে ভোটাররা। ধন্যবাদ। আপনি যেমনটি শুনেন, আমি এখন এখানে একজন তরুণ ভোটার রয়েছে, আমরা তরুণ ভোটার কেমন প্রার্থীকে আপনারা ভোট দেবেন? আমরা এবার এই নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে এবার মানুষ নতুন প্রার্থীকেই বেছে নিতে চাচ্ছেন, যে কিনা বর্তমান যিনি সংসদ আছেন, যার সাথে সম্পর্ক ভালো আছেন, যিনি উন্নয়নের কাজ করতে পারবে, এমন প্রার্থীকেই এবারে নালিতাবাড়ি জনগণ চাচ্ছে। তাই এবার নালিতাবাড়ি উচ্চমুখর পরিবেশে নির্বাচন চলছে। মানুষের একটাই আকাঙ্ক্ষা, আশা তাদের কাছে যে নালিতাবাড়ি উন্নয়ন করতে পারবে, যে সংসদ যিনি আছেন ওনার যার সম্পর্ক ভালো, যিনি উন্নয়নমূলক কাজ সবসময় নিয়ে এসে নালিতাবাড়ি উন্নয়নের অব্যাহত রাখতে এবার নালিতাবাড়ির মানুষ চাচ্ছে। ধন্যবাদ। যেমন শুনছিলেন যে এলাকার সাধারণ ভোটাররা কিন্তু এলাকার উন্নয়নে যে কাজ করবে, এবং অন্য এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের কাছে যারা সহজে যেতে পারবে এমন প্রার্থী কিন্তু তারা চাচ্ছে। এই ছিল নালিতাবাড়ি উপজেলা নির্বাচনের সর্বশেষ। জেসিকা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রফিক মজিদ। দেখছেন দেশ জনপদ লাইভ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্রিফিং এ। কিছু বাস্তবের নতুন করে বাস্তবের করে রাখছে, সেটা হচ্ছে যেমন আপনারা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে গেট লক সিস্টেমটা চালু করে। গেট লক সিস্টেম যখন চালু করে, যখন ম্যাক্সিমাম দেখা যায় যে মিডল ক্লাস মানুষজনই হচ্ছে বেশি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এবং পাবলিক ট্রান্সপোর্ট অফিস স্ট্যান্ডে ওঠাটা খুব টাফ হয়ে যায়। যখন গেট লক সিস্টেমটা চালু করে তখন কিন্তু আরো অবস্থা খারাপ হয়। এক একজন মানুষকে মিনিমাম হচ্ছে দেখা যায় রাস্তায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়েট করতে হয়।
যদি যে সারিবদ্ধ করে দাঁড়া পাবলিক ট্রান্সপোর্টগুলোতে যদি সারিবদ্ধ করে দাঁড়ানো হয় তাহলে সুবিধা হয়। এই গেট লক সিস্টেমটা আপনারা রাখবেন কিনা? যখন আমরা কালকে বললাম সড়ক উপদেষ্টা কমিটির মিটিং আছে, একটা দীর্ঘ মিটিং হবে এবং সবকিছু নিয়েই আলাপ আলোচনা হবে। তা আপনি যে প্রশ্নটা এনেছেন এটা আমি সেখানে উত্থাপন করব এবং আলোচনা করব। মাননীয় মন্ত্রী, আমি একটা রিসেন্ট ট্রেন্ড চলছে ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক কার বা ইলেকট্রিক যানবাহন, পাবলিক পরিবহন। এখন আমাদের এখানে ব্যবসায়ীরা যারা বলছেন, ব্যবসায়ী কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বলছেন যে ইলেকট্রিক ভেহিকল যদি বাংলাদেশে ইম্পোর্ট সহজ করা যায় তাহলে হচ্ছে অন্যান্য জ্বালানি খরচ সহ অন্যান্য খরচও কমে যাবে রাষ্ট্রের একটা, এবং সারা দুনিয়ার পৃথিবীতে ট্রেন্ড হচ্ছে ইলেকট্রিক ভেহিকল। আমাদের এখানে ইলেকট্রিক ভেহিকলের সহজ করা বা আমদানি সহজ করা, এর প্রতি ট্যাক্স উঠে নেওয়া বা কমার করার কোনো প্রস্তাব আপনাদের থাকতেছে কিনা এবারের বাজেটে, কিংবা এই ধরনের কোনো সুযোগ রাখা, এটা নিয়ে কি ভাবতেছে ইলেকট্রিক ভেহিকল নিয়ে আপনার মত? আপনার এটা তো আমরা চেষ্টা করছি। আমরা এর মধ্যে এলওসিতে একটা প্রস্তাব ছিল ইলেকট্রিক বাস আমদানির, সেটা ডাবল ডেকার দেওয়ার কথা ছিল। এখন তারা নতুন করে সিঙ্গেল ডেকারের প্রস্তাব দিয়েছে। তা আমরা এখনো এটা না বলিনি। সিঙ্গেল ডেকার হলো তো বাস, এবং ইলেকট্রিক সিস্টেমটা এখানে ব্যবহারযোগ্য, তাতে করে আমাদের এখানে ট্রান্সপোর্টে চলাচলটা ভালো হবে, চাহিদাও পূরণ হবে। আমদানি সহজ করে ইলেকট্রিক ভেহিকল মানে সেটা তো অর্থ মন্ত্রণালয় প্রস্তাবনা কি রেখেছে আমি ঠিক জানি না, তাদের সাথে আলাপ করলে আপনাদের দিক থেকে কোনো প্রস্তাব থাকবে কিনা, মানে ইলেকট্রিক ভেহিকল আমরা আগে দেখি তারা কি চায়। আমাদের তো উৎসাহিত করার ইচ্ছা আছে, তা না হলে আমরা কেন ভারতের কাছে ইলেকট্রিক বাস আমদানির প্রস্তাব দেব? দর্শক, এতক্ষণ আমরা ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলাম। সুনামগঞ্জের হাওরে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এখন পর্যন্ত কতটুকু ধান সংগ্রহ হয়েছে, কি তথ্য রয়েছে? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি আছি এই মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদের একটি হাওরে, যে হাওরে আপনি ধান কাটা চলছে। তবে আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের কৃষি অধিদপ্তরের উপপরিচালক বিমল, তিনি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জে ইতিমধ্যেই কিন্তু 100 ভাগ ধান, হাওরের 100 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। তিনি বলছেন এখন পর্যন্ত যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো আসলে কিছু কিছু উঁচু এলাকায় সেই ধানগুলো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হাওরে ধান কাটা চলছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে এবার প্রায় 2 লাখ জমিতে বোরো চাষের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন করা হয়েছে। ইতিমধ্যেই তা সম্পন্ন করা হয়েছে এবং গত 7 মে থেকে সরকারিভাবে ধান কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকের আগ্রহ কম, কারণ সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 1280 টাকা মন, যে মূল্যে আসলে কৃষক ধান দিতে ইচ্ছুক না। কারণ এই হাওর থেকে ধান কেটে এই গুদামে নেওয়া পর্যন্ত আসলে যে খরচ তাদের পড়ে সেটি প্রায় এই সরকারি মূল্যের সমান, যার কারণে তারা বাড়িতে বসেই এই ফরিয়াদের কাছে অথবা মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি করে দিচ্ছেন। এবং এটি করে আসলে যে ফরিয়ারা আছেন এবং মধ্যস্বত্বভোগীরা আছেন তারা লাভবান হচ্ছেন, কারণ তারা এই ধান কিনে আসলে মজুত করছেন, পরবর্তীতে এটি আসলে এই বেশি মূল্যে ধান তারা বিক্রি করবেন। এবং এর যে আমরা আর কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারিভাবে সুনামগঞ্জ থেকে
29,000 মেট্রিক টন ধান আসলে কেনা হবে, যা আসলে এই 13 লাখ মেট্রিক টন ধানের তুলনায় খুবই অপ্রতুল্য। এবং এর পরিমাণ কৃষকরা আমাদেরকে বলছেন এর পরিমাণ যাতে আরো বাড়ানো হয় এবং সরকারিভাবে ধান বিক্রি করার যে প্রক্রিয়াটি আছে অনলাইনে আবেদন করে সেটি আরো সহজ যাতে করা, যাতে সরাসরি কৃষক সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে হাওরের ধান কাটার সর্বশেষ পরিস্থিতি। জেসিকা। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।